পশ্চিমবঙ্গের দিকে যদি তাকাই ২০১১ থেকে ২০২৬ সাল পর্যন্ত সময়টা এই এক দশকেরও বেশি সময় কেটেছে এক চরম অস্থিরতার মধ্যে দিয়ে। একের পর এক সংকট এসেছে আর শাসন ব্যবস্থাকে যেন এক কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এই পুরো সময়টা আসলে একটা সংঘাতের অধ্যায়। আচ্ছা, এই যে এত সংঘাত, এত অস্থিরতা, এর মূলে কিন্তু একটা প্রশ্ন লুকিয়ে আছে। প্রশ্নটা হলো, যখন একটা রাজনীতিক দল আর রাষ্ট্র এই দুটোর মধ্যেকার পার্থক্যটা মুছিয়ে যেতে শুরু করে, তখন কি হয়? এই প্রশ্নটাকেই আমরা এই পর্বের কেন্দ্রে রাখছি। একটু ভাবুন তো, আইনের শাসন সরে গিয়ে যখন শাসকের আইন চলে আসে, পরিস্থিতিটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আর এ কথাটা কিন্তু কোনো রাজনৈতিক দল বলছে না। ২০২১ সালে জাতীয় মানবাধিকার কমিশনের এক তদন্ত কমিটি, যা কিনা আদালতই তৈরি করে দিয়েছিল, তারাই মারাত্মক কথাটা বলেছিল। প্রাতিষ্ঠানিক অবক্ষয়ে বোঝানোর জন্য এর থেকে বড় উদাহরণ শায়দ আর হয় না। এই যে এত সংঘাত, এর উৎসটা বুঝতে গেলে আমাদের সবার আগে পশ্চিমবঙ্গের মানচিত্রটা একটু দেখতে হবে। দেখুন, এখানকার সীমান্ত, মানুষের পরিচয় আর কেন্দ্র রাজ্য সম্পর্ক বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই তিনটে জিনিস এমনভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে যা রাজ্যের রাজনীতিকে একেবারে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় ২,২১৭ কিলোমিটার লম্বা একটা বর্ডার রয়েছে, আর এর বেশিরভাগটাই নদীপথ, যাকে বলে রিভারাইন বর্ডার। ফলে এই দুর্গম সীমান্তে নজরদারি চালানোটা একটা বিরাট চ্যালেঞ্জ। বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স নিজেরাই তো ৫০-এর বেশি পারাপারের জায়গাকে সংবেদনশীল আর ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। বুঝতে পারছেন, অবৈধ অভিবাসন থেকে শুরু করে সীমান্তের নিরাপত্তা, সবকিছু নিয়েই একটা বড়সড় প্রশ্নচিহ্ন থেকেই যায়। তো এই সীমান্তের বাস্তবতার সাথে জুড়ে আছে এখানকার জনসংখ্যার একটা পরিবর্তন। ২০১১ সালের সেন্সাস বা আদমশুমারির দিকে যদি তাকাই, তাহলে দেখা যাবে মুর্শিদাবাদের মতো জেলায় মুসলিম জনসংখ্যা ৬৬%-রও বেশি, মালদায় সেটা ৫১%-এর বেশি। অথচ দেখুন, গোটা রাজ্যের গড় কিন্তু ছিল মাত্র ২৭%। এই যে ডেমোগ্রাফিক শিফট বা জনতাত্ত্বিক পরিবর্তন, এটাই পরে রাজনৈতিক বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে চলে আসে। এই সময়ে কিন্তু রাজ্য আর কেন্দ্রের সংঘাতটা একেবারে চরমে পৌঁছায়। যেমন ধরুন, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ বা প্রস্তাবিত জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি, দুটোরই তীব্র বিরোধিতা করে রাজ্য সরকার। এখানেই শেষ নয়, কেন্দ্র যখন বিএসএফের কাজের এলাকা সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের বদলে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে দিল, তার বিরুদ্ধেও কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব পাশ করা হয়। যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে সংঘাতটা একেবারে সামনে চলে আসে। সীমান্তের উত্তেজনা তো ছিলই, কিন্তু রাজ্যের ভেতরেও ফাটলটা আরও চওড়া হতে শুরু করে। বিশেষ করে ধর্মীয় পরিচয় আর তোষণের অভিযোগ, এই দুটো বিষয়কে কেন্দ্র করে বারবার সামাজিক সংঘাত তৈরি হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যেমন ২০১৭ সালের ঘটনাটা দেখুন। দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের ওপর রাজ্য সরকার একটা নিষেধাজ্ঞা জারি করে। কারণ হিসাবে মহরমের কথা বলা হয়েছিল। স্বাভাবিকভাবেই ব্যাপারটা আদালতে গড়ায়, আর কলকাতা হাইকোর্ট কিন্তু এই আদেশকে সরাসরি স্বেচ্ছাচারী বলে খারিজ করে দেয়। কোর্ট পরিষ্কার বলে দেয় যে শুধুমাত্র একটা অনুমানের ওপর ভিত্তি করে সরকার নাগরিকদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। এটা ছিল বলতে গেলে প্রশাসন আর বিচার ব্যবস্থার একটা মুখোমুখি সংঘাত। এরকমই আর একটা বিতর্কিত পলিসি ছিল ২০১২ সালের ইমাম ভাতা প্রকল্পটা, যেখানে ওয়াকফ বোর্ডের মাধ্যমে ইমাম আর মুয়াজ্জিনদের মাসিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু পরের বছরই ২০১৩ সালে কলকাতা হাইকোর্ট এই নীতিটাকে অসাংবিধানিক বলে রায় দেয়। কারণ হিসেবে বলা হয়, এটা ধর্মীয় ভিত্তিতে সমতার অধিকারকে লঙ্ঘন করছে। এই রায়টা আসার পর তোষণের অভিযোগগুলো আরও জোরালো হয়ে ওঠে। আদালতে তো সংঘাত চলছিলই, কিন্তু তার সাথে সাথে রাস্তাতেও হিংসা ছড়িয়ে পড়ছিল। একটা প্যাটার্ন লক্ষ্য করার মতো। ২০১৬তে মালদার কালিয়াচক, তারপর হাওড়ার ধুলাগড়, ২০১৭তে বাদুরিয়া বসিরহাট, আর ২০১৮ থেকে ২০২৩-এর মধ্যে বারবার আসানসোল, হাওড়ার হুগলিতে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ। এটা পরিষ্কার হয়ে যাচ্ছিল যে ধর্মীয় উৎসবগুলো ক্রমশ সংঘাতের একটা ফ্ল্যাশ পয়েন্ট হয়ে উঠছে। এই যে সামাজিক হিংসা, এর প্রভাব কিন্তু সরাসরি এসে পড়ল রাজনীতির ময়দানে, আর সবচেয়ে স্পষ্টভাবে তা দেখা গেল ভোটের সময়।
চলুন এবার দেখি কিভাবে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই গণতান্ত্রিক রীতিনীতির অবক্ষয় ঘটছিল। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনগুলো যেন হিংসার সমার্থক হয়ে উঠেছিল। 2013, তারপর 18, আবার 2023। প্রত্যেকটা নির্বাচনেই খুন, বোমাবাজি আর ভয় দেখানোর মতো মারাত্মক অভিযোগ উঠেছে। ভাবুন, 2023-এর নির্বাচনে তো 55 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে শেষ পর্যন্ত আদালতকে হস্তক্ষেপ করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিতে হয়। একটা সংখ্যা বলি, 20,159, 20,159। 2018-র পঞ্চায়েত নির্বাচনে প্রায় এতগুলো আসনে কোনো ভোটই হয়নি, কারণ কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। অভিযোগটা ছিল মারাত্মক, বিরোধী প্রার্থীদের নাকি মনোনয়নই জমা দিতে দেওয়া হয়নি, ফলে শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়। একেবারে গ্রাসরুট লেভেলে বা তৃণমূল স্তরে গণতন্ত্রের এই চেহারাটা সত্যি খুব চিন্তার। এই পরিস্থিতি দেখে দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টও কিন্তু চুপ করে থাকেনি। তারা একটা খুব কঠোর মন্তব্য করে, নির্বাচন করানোটা হিংসার লাইসেন্স হতে পারে না। এমনকি 2021-এর বিধানসভা নির্বাচনের পরেও কিন্তু ব্যাপক হিংসার অভিযোগ ওঠে। আর সেই সময় ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের একটা কমিটি তাদের রিপোর্টে এই পরিস্থিতিকে একটা ক্ষতিকর রাজনৈতিক আমলাতান্ত্রিক অপরাধী চক্র বলে ব্যাখ্যা করে। রিপোর্টে আরও বলা হয়, রাজ্য সরকার নাকি ক্ষতিগ্রস্তদের প্রতি ভয়াবহ উদাসীনতা দেখিয়েছিল। আর এই সময়ে দুটো ভয়ঙ্কর ঘটনা ঘটে যা সারা দেশকে নাড়িয়ে দেয়। একটা হলো 2022 সালের বকটুই গণহত্যা, যেখানে রাজনৈতিক প্রতিহিংসার জেরে মহিলা আর শিশুদের জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। আর দ্বিতীয়টা হলো 2024 সালের সন্দেশখালী কাণ্ড, যেখানে দিনের পর দিন ধরে যৌন হেনস্থা, জমি দখল আর এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অফিসারদের ওপর হামলার মতো সাংঘাতিক সব অভিযোগ সামনে আসে। এখন প্রশ্ন হল, এই যে এত রাজনৈতিক হিংসা, ক্ষমতার এত দাপট, এর পেছনে চালিকা শক্তিটা কি? অভিযোগের আঙুল ওঠে দুর্নীতির দিকে। চলুন এবার একটু খতিয়ে দেখি কিভাবে এই দুর্নীতির জাল রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছিল আর একটা অপরাধ রাজনৈতিক অর্থনীতি তৈরি করেছিল বলে অভিযোগ ওঠে। স্কুলে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গরু পাচার, কয়লা পাচার, এমনকি গরিব মানুষের জন্য যে রেশন সেই বন্টন, দুর্নীতির অভিযোগ যেন সব জায়গায়। আর এই সব মামলাতে প্রাক্তন মন্ত্রী, বড় বড় আমলা আর প্রভাবশালী নেতাদের নাম জড়িয়েছে, যা এক গভীর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে। তদন্তকারী সংস্থাগুলো বারবার অভিযোগ করেছে যে এই সব দুর্নীতি থেকে পাওয়া বিপুল অঙ্কের অবৈধ টাকা হাওয়ালা আর ভুয়ো কোম্পানির মাধ্যমে পাচার করা হয়েছে। আর সেই টাকাটাই নাকি ব্যবহার করা হয়েছে স্থানীয় স্তরে নিজেদের নেটওয়ার্ক তৈরি করতে আর রাজনৈতিক ক্ষমতা ধরে রাখতে। মানে অভিযোগ অনুযায়ী দুর্নীতি আর রাজনৈতিক নিয়ন্ত্রণের একটা দুষ্ট চক্র বা ভিশাস সাইকেল তৈরি হয়ে গিয়েছিল। তাহলে দেখুন, সীমান্ত সমস্যা, ধর্মীয় মেরুকরণ, রাজনৈতিক হিংসা আর ব্যাপক দুর্নীতি, এই সব কিছুর মিলিত চাপে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটা যেন এক অনিশ্চয়তার দিকে এগিয়ে গেছে। আমরা আসলে এমন একটা সিস্টেমের দিকে তাকিয়ে আছে যা প্রবল চাপের মুখে। সব মিলিয়ে 2011 থেকে 2026 পর্যন্ত এই সময়টা পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা ধারাবাহিক সংঘাতের পর্ব হিসেবেই থেকে যাবে, যেখানে রাজ্যের প্রতিষ্ঠানগুলো, কেন্দ্রের সঙ্গে সম্পর্ক আর গণতান্ত্রিক প্রক্রিয়া সবকিছুই বারবার একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে গেছে। আর সমালোচকরা মনে করেন এই প্রতিটি পরীক্ষাতেই গুরুতর আপোস করতে দেখা গেছে। আর তাই শেষে গিয়ে আমরা সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে আসি, যখন প্রতিষ্ঠানগুলোই দুর্বল হয়ে পড়ে, যখন তাদের ওপরেই আপোষের অভিযোগ ওঠে, তখন গণতান্ত্রিক প্রক্রিয়ার গ্যারেন্টিটা কে দেবে? সম্ভবত এই প্রশ্নটাই পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।